রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ অনুসন্ধানের পর হারানো করিনা টিমন্সকে খুঁজে পেয়েছে উইলিয়াম জোন্স। রকি বিচের ওশান ভিউ হোটেলে আছেন এখন তিনি। বহু বছর যাবৎ নিজের পেশার কাজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন করিনা। তার মানে যার কথা লেখা হয়েছে ও করিনা টিমন্স নয়, কিশোর বলল। খবরে আরও লিখেছে, রেমন মুনোজ নামে একজন দক্ষিণ আমেরিকান ড্যান্সারকে বিয়ে করেছেন করিনা টিমন্স। পদবিতে স্বামীর নাম ব্যবহার করায় করিনাকে খুঁজে বের করতে সময় লেগেছে। সম্পত্তি হাতছাড়া হওয়ার আগেই সময় মতো মহিলাকে খুঁজে বের করতে পারায় প্রচুর প্রশংসিত হয়েছে উইলিয়াম জোন্স। হতাশায় ভরে গেল কিশোরের মন। এটা সত্যি হতে পারে না। নিশ্চয়ই উইলিয়াম জোন্স নিজের বদমতলব সফল করার জন্য কাউকে ধরে এনে করিনা টিমন্স বানিয়েছে। হ্যাঁ, এরকম কিছুই করছে। একমত হলেন রাশেদ পাশা। তাড়াতাড়ি এখন রকি বিচে যাওয়া দরকার। ওখানে কি ঘটছে দেখতে হবে। গাড়ি রকি বিচের দিকে ছুটল। বিষণ্ণ কিশোর বলল, বেচারি মিস টিম। আমি এখন শিওর তিনিই করিনা টিমন্স। কিন্তু ওকে নিয়ে গিয়ে কোথায় লুকিয়ে রাখলো ওরা? শেষ বিকেলে রকি বিচে পৌঁছালো ওরা। জরুরি কাজ আছে, ঘন্টা দুয়েক লাগবে বলে নিজের অফিস ঢুকে গেলেন রাশেদ পাশা। আর গাড়িটা নিয়ে কিশোর চলল ওর তদন্ত করতে। আগে গিয়ে মিসেস কুপারের সঙ্গে দেখা করে জানা যাক, ভাবলো খবরটা তিনি শুনেছেন কিনা। কিশোর যখন কটেজে পৌঁছলো, মেয়েকে নিয়ে সাপার খেতে বসেছেন অসুস্থ কুপার। কিশোরকে ওদের সঙ্গে খেতে বললেন তিনি। সবিনয়ে মাথা নেড়ে একে চেয়ারে বসলো কিশোর। ভূমিকা না করে কাজের কথায় এলো। কিন্তু পত্রিকায় ছাপা খবরটা সম্পর্কে কিছু জানেন না মিসেস কুপার। আমার বোনকে পাওয়া গেছে, কেঁদে ফেললেন তিনি। একটিবারের জন্যও ভাবলেন না যাকে পাওয়া গেছে সে ছদ্মবেশী কেউ হতে পারে। কিন্তু আমার সঙ্গে দেখা করতে এলো না কেন? আমাকে ওর কাছে নিয়ে চলো এখনই। খাবারের কথা বেমালুম ভুলে গেছেন তিনি। কিনাও খাচ্ছে না, বিখ্যাত খালার কাছে যাওয়ার জন্য বায়না ধরলো। তাড়াহুড়ো করে কাপড় বদলে নিল দুজনে। নিজেদের সবচেয়ে ভালো পোশাকটা পরলো। তারপর কিশোরদের সঙ্গে গাড়িতে চেপে ওশানভিউ হোটেলে চলল। মিসেস মুনোজ? কিশোরের কথার প্রতিধ্বনি করল যেন ডেস্ক ক্লার্ক। দেখি উনি দেখা করতে রাজি হন কিনা। আমার মনে হয় রুমে বসে এখন উনি ডিনার করছেন। কতখানি বদলে গেছে ও কে জানে, বিড়বিড় করলেন মিসেস কুপার। মাথার হ্যাটটা খুলে আবার বসালেন। কিশোর লক্ষ্য করেছে, এ নিয়ে বহুবার এরকম করেছেন তিনি। এটা প্রচন্ড অস্থিরতার কারণে, এটা বুঝতে পারছে ও। কি কাণ্ড, হুট করে একজন বিদেশিকে বিয়ে করে বসলো। আবার বললেন তিনি। অথচ সবসময় বলতো আমেরিকান লোক ছাড়া অন্য কোনো কাউকে বিয়ে করবে না। সেটা অবশ্য হেনরির সঙ্গে দেখা হওয়ার আগে। 20 মিনিট পেরিয়ে গেল। তারপর কিশোরকে জানালো ডেস্ক ক্লার্ক, এবার ওরা দেখা করতে যেতে পারে। রুম নম্বর 34। কয়েক মিনিট পর উপরে উঠে রুমের দরজায় টোকা দিল কিশোর। ভিতর থেকে সাড়া এলো, এসো। ভিতরে ঢুকলো তিনজনে। বিছানায় হেলান দিয়ে বসে আছে মিসেস করিনা মুনোজ। পিঠের নিচে দুটো এমব্রয়ডারি করা বালিশ ছেঁচ দেয়া। পরনে ঢিলেঢালা ঘরোয়া পোশাক, কালো চুল, মাখন রঙা চামড়া। মীরা, এসো বোন এসো, স্বাগত জানালো মহিলা। কথায় জড়তা, যেন ভালো ইংরেজি জানে না, বলতে কষ্ট হচ্ছে। ওহ, আবার তোমাকে দেখে যে কি খুশি লাগছে। এই মিষ্টি মেয়েটা নিশ্চয়ই তোমার মেয়েটি না? কিশোরের দিকে তাকালো। এই ছেলেটি কি? মহিলার অস্বাভাবিক আচরণে এতটাই দ্বিধান্বিত হয়ে পড়েছেন মিসেস কুপার, দীর্ঘক্ষণ কথা বলতে পারলেন না। টিনা মাকে আঁকড়ে ধরে রইল। নিজের নাম বলল কিশোর। ও, তুমিই কিশোর পাশা? ক্ষণিকের জন্য কেমন হতবুদ্ধি হয়ে পড়লেন করিনা মুনোজ। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা বলছেন আমাকে। আমাদের গুড ফ্রেন্ড সেনর জোন্স। তুমি নাকি মেয়েরাদের খুব ভালো বন্ধু। আবার মিসেস কুপারের দিকে ফিরল। ওহ, সেনর জোন্স আমাদের খুঁজে পাওয়ায় কি যে খুশি লাগছে আমার। করি, তুমি বদলে গেছো, থেমে থেমে বললেন মিসেস কুপার। দ্বিধাগ্রস্ত পায়ে বিছনার কাছে গিয়ে দাঁড়ালেন। নিচু হলেন বোনকে জড়িয়ে ধরার জন্য। করিনা মুনোজ ঝট করে সরে গেল। এখন আমি বিখ্যাত ড্যান্সার, গর্বিত ভঙ্গিতে বলল। আর আমার স্বামী ওকে শীঘ্রই দেখতে পাবে। দক্ষিণ আমেরিকার অনেক বড় ড্যান্সার। আমাদের প্রচণ্ড পরিশ্রম করতে হয়, তবে এবার পকেট ভর্তি সোনা নিয়ে ফিরে যাব। আমাদের পরিশ্রমের দিন শেষ হবে।
এতটা বছর আপনি কিভাবে কাটালেন এটা নিশ্চয়ই বলবেন আমাদের। কিশোর বলল, ইংরেজি বলতে মনে হচ্ছে কষ্ট হয় আপনার। হবেই তো, এত দীর্ঘদিন ধরে দক্ষিণ আমেরিকায় আছি। 10 বছর, সোজা তো কথা নয়। ওখানে ইংরেজি বলার সুযোগই পাওয়া যায় না, শুধু এসপ্যানল। তার মানে আপনি আমেরিকা থেকে বেরিয়ে সোজা ওখানে চলে গিয়েছিলেন? সি, প্রায় কিডন্যাপ করে নিয়ে গেছিল আমাকে আমার প্রিয় স্বামী। হেনরি মর্গানের মতো একজন মানুষকে তুমি ছেড়ে যেতে পারলে? বিড়বিড় করলেন মিসেস কুপার। তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে সে, এত দয়ালু। যাকে ভালোবাসি না তাকে বিয়ে করতে পারিনি আমি। ও যাতে বেশি দুঃখ না পাই সেজন্যই চলে গিয়েছিলাম। অথচ এখন তার সম্পত্তি দাবি করার জন্য ফিরে এসেছেন, তাই না? না বলে পারল না কিশোর। এভাবে রুক্ষ কথা বলতে খারাপই লাগলো তার। সি সি, কিশোরের কথা ধারটা যেন বুঝতেই পারেনি মহিলা। সেনর জোন্স আমাকে বলেছেন আমি এখন মর্গানের উত্তরাধিকারী। আশা করি আপনি আর আপনার স্বামী মিলে আবার এস্টেটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের মতো করে ফেলতে পারবেন। কিশোর বলল, বাগানগুলোকে সুন্দর করে ফেলবেন। করিনা মনোজের উজ্জ্বল হাসিটা মিলিয়ে গেল। না না, আমি ওসব করতে যাচ্ছি না। আমাদের হয়ে ক্যাসেলটা বিক্রি করে দেবেন সেনর জোন্স। খদ্দেরও নাকি পেয়ে গেছেন উনি, আমাদেরকে বলেছেন। করি, মৃদু স্বরে বললেন মিসেস কুপার। তুমি তো নিশ্চয়ই রকি বিচেই থাকবে, অন্তত কিছু বেলার জন্য হলেও। টিনার এখন তোমাকে খুব দরকার। না, থাকতে পারবো না। আমার ক্যারিয়ার বাদ দিয়ে আমি কিছুতে থাকতে পারবো না। একজন বড় তারকাকে সবসময় নিজের কাজের দিকে খেয়াল দিতে হয়। পরিবারের সাথে বন্ধন পেশার ক্ষতি করে। যাকে, দেরি হয়ে গেছে অনেক। এখন তুমি যাও মীরা, পরে আবার দেখা হবে। বোনের আচরণে মনে খুব কষ্ট পেলেন মিসেস কুপার। কোনো কথা না বলে ধীরে ধীরে দরজার দিকে এগোলেন। মাথাটা ঝুলে পড়েছে বুকের উপর, প্রচন্ড হতাশ হয়েছেন। কি মনে হতে ফিরে তাকিয়ে বললেন, তোমার চুল করি, শেষবার যখন দেখেছিলাম। হো, হো, রং দিয়ে কালো করে নিয়েছি। তাড়াতাড়ি বলল করিনা মুনোজ, যাতে স্প্যানিশদের মতো লাগে, স্প্যানিশ সেনোরিটা। আর কোনো সন্দেহ রইল না কিশোরের, এই মহিলা মিসেস কুপারের বোন নয়। তবে সেটা সে বলল না, জিজ্ঞেস করল, আচ্ছা, মর্গান ক্যাসেল দাবি করার মতো তার কাছে কি প্রমাণ রয়েছে? সমস্ত কাগজপত্র সেনা জোন্সের কাছে আছে। করিনা মনোজ বলল, আমাকে বলেছেন যদি কেউ সন্দেহ প্রকাশ করে তাকে এটা দেখাবেন। বালিশের নিচ থেকে এক টুকরো ছেঁড়া কাগজ বের করলো মহিলা। দেখার সঙ্গে সঙ্গে বুঝলো কিশোর, এটা সেই কাগজের অর্ধেকটা, যে তার বাকি অর্ধেকটা মর্গান ফ্যাক্টরিতে পেয়েছে ও। পড়ল, ডে দ্য সি, অ্যাম হাইডিং, উইল মেক মি, দেন আই শ্যাল বি অফ ইউ, লাভ, হেনরি। কাগজের বাকি অর্ধেকটা সঙ্গে নেই এখন কিশোরের, কিন্তু ওটাতে কি লেখা আছে মনে আছে পরিষ্কার। এটার সঙ্গে মিলিয়ে নিলে পুরো কথাটা হয়, ডিয়ার সি, সাম ডে দ্য সি, গ্রেট উইচ, আই এম হাইডিং ইন আ ওয়াল, উইল মেক মি ফেমাস, দেন আই শ্যাল বি ওয়ার্দি অফ ইউ, লাভ, হেনরি। হেনরি মর্গান তার আবিষ্কারের ফর্মুলা বিক্রি করে দেননি, কিংবা নতুন আবিষ্কৃত মূল্যবান রং কোথাও ব্যবহার করেননি। নোটের এই কথাগুলোতেই বোঝা যায়, ভাবল কিশোর। নোটটা লিখে লুকিয়ে রেখেছিলেন দুর্গের দেয়ালের ভিতর। তিনি চাননি কাজটা শেষ হওয়ার আগে কেউ পেয়ে যাক এটা। ইতিমধ্যে নাম হয়ে গেল করিনার। হেনরি ভেবেছিলেন বিজ্ঞানী হিসেবে তিনি বিখ্যাত হয়ে গেলে করিনার উপযুক্ত হতে পারবেন। আচ্ছা, এই নোটের বাকি অর্ধেকটা তো আপনার কাছে নেই, তাই না? মহিলাকে জিজ্ঞেস করল কিশোর। না, বহু বছর আগেই হারিয়ে ফেলেছি। তাতে কি লেখা ছিল তাও মনে করতে পারছি না। ইয়ে, হেনরি মর্গান আদর করে কোন নামে ডাকতেন আপনাকে? আপনাকে কি ডাকতেন? সি, নিশ্চয় ডাকতো। অস্বস্তি বোধ করছে মহিলা। ও ও আমাকে আমাকে প্রেশাস বলে ডাকতো। অতি সুন্দর, অতি মূল্যবান, বিড়বিড় করল কিশোর। এ তো কোনো নাম হলো না। তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি না। যাকে, ভুলে যান। হাত নাড়ল কিশোর। মহিলার জবাবে খুশি হয়েছে মনে মনে। মিসেস কুপার ও টিনার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসেই বলে উঠল টিনা, এই খেলাটাকে আমার একটুও ভালো লাগেনি। গাড়িতে ফিরে মিসেস কুপারকে জিজ্ঞেস করলো কিশোর, করিনা মনোজি তার হারানো বোন কিনা।
কি জানি, জানি না, জবাব দিলেন মিসেস কুপার। নীরবে কাঁদছেন। করি অনেক বদলে গেছে। আমার হারানো বোনের সঙ্গে ওর চেহারার মিল আছে। ওর উচ্চতা, ওর ওজন, কণ্ঠস্বরে মিল, এমনকি চেহারা দেখেও বোঝার উপায় নেই। তবে চুল একেবারেই মিলছে না, বিশেষ করে কালো রং একেবারেই ভিন্ন। তার মানে 10 বছর পরে আপনি জোর দিয়ে বলতে পারছেন না ওই মহিলাই আপনার বোন কিনা, তাই না? না, সত্যি পারছি না, স্বীকার করলেন মিসেস কুপার। তাই যদি হয়, যদি ওই মহিলা ভুয়া হয়ে থাকে, উইলিয়াম জোনসের প্রশংসা করতেই হয়। করিনার সঙ্গে এত মিল আছে এরকম একজনকে খুঁজে বের করার জন্য। জোরে বলে নিজেকেই যেন শোনালো কিশোর। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মহিলার পা, এটা অনেক বড়। চটির সাইজ আটের কম হবে না। কিন্তু করির পা তো অনেক ছোট ছিল, মিসেস কুপার বললেন। আমিও তাই ভেবেছিলাম, কিশোর বলল। 10 বছর হোক আর যত বছরই হোক, পূর্ণবয়স্ক মানুষের পায়ের আকার বদলায় না। তার মানে ওই মহিলা আমার বোন নয়? মনে হয় না। আর এই জন্যই টিনার ওকে দরকার। এই কথাটা শুনেও ওর মন গলেনি, আপনাদেরকে সাহায্য করতেও রাজি হয়নি। ওকে ধরিয়ে দেওয়া যায় না? চেষ্টা তো আমি করবই, এত সহজে ছাড়বো না, গম্ভীর স্বরে জবাব দিল কিশোর। কিন্তু তাতে আপনাদের কোনো লাভ হবে না। আপনার আসল বোনকে খুঁজে বের করতেই হবে। কালকে যে হ্যাম্পটনে গেলে তোমরা, খবর কি? মিসেস কুপার জিজ্ঞেস করলেন। যে দুঃখজনক কথা জেনে এসেছে সেসব বলে মিসেস কুপারের মন আরো ভারী করতে চাইল না কিশোর। শুধু জানালো করিনার সঙ্গে দেখা হয়েছে, এমন একজনের সঙ্গে ওরা কথা বলে এসেছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার বোনকে উদ্ধারের চেষ্টা করে যাব, বলল। প্লিজ খোঁজা থামিও না তোমরা, করুণ ভঙ্গিতে বললেন মিসেস কুপার। সম্পত্তি যদি না পাই না পাক, কিন্তু বেঁচে থাকলে ও ভালো থাকুক। আবার ওকে দেখতে চাই আমি, ও যে অবস্থায় থাকুক না কেন। আমি আপনার বোনের সম্পত্তি বেদখল হতে দেব না। কটেজে পৌঁছে মেয়েকে নিয়ে মিসেস কুপার নেমে যাওয়ার সময় বলল কিশোর। তারপর বাড়ি ফিরে চলল, গভীর চিন্তায় মগ্ন। থানার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ মনে হলো, না, একবার ঢুমেরেই যায়। গ্রিম ও কারমলের বিরুদ্ধে রিপোর্ট লেখানো দরকার। ও কল্পনাও করলো না উইলিয়াম জোনস এটাই চাইছে। ওর জন্য ফাঁদ পেতে রেখেছে। নিশ্চিন্ত ভঙ্গিতে শেষ দিতে দিতে থানার ভিতরে ঢুকলো। কিশোর পাশা? ওকে দেখে অবাক হয়ে তাকালেন ডেস্কে বসা ডিউটি সার্জেন্ট। তোমাকেই খুঁজছিলাম আমরা, তোমাকে গ্রেফতারের ওয়ারেন্ট নিয়ে বসে আছি আমি। সার্জেন্টের কথাই স্তব্ধ হয়ে গেল কিশোর। গ্রেপ্তার? ঢোক গিলে কোনো মতে বলল, কিন্তু কেন? ড্রয়ার খুলে সমনের কাগজ বের করে জোরে জোরে পড়তে শুরু করলেন অফিসার। মর্গান ক্যাসেলে অনধিকার প্রবেশ, চুরি ও ভাঙচুরের অভিযোগে চার্জ আনা হয়েছে কিশোরের বিরুদ্ধে। এটা শুনে কিশোর নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। এ অভিযোগটা কে করেছে জানতে চাইল। মিস্টার উইলিয়াম জোনস। ও, একটা বাদে বাকি অভিযোগগুলো অস্বীকার করলো কিশোর। স্বীকার করলো সাইনবোর্ডে লেখা প্রবেশ নিষেধ এটা অমান্য করেছে ও, তবে সেটার যুক্তিসঙ্গত কারণ ছিল। লেফটেন্যান্ট ব্রুফেন আমার পক্ষে কথা বলবেন, কিশোর বলল। প্লিজ তাকে একটু জানান। আর আমি আমার চাচার সঙ্গেও কথা বলতে চাই। একটু পরেই একজন উকিল বন্ধুকে নিয়ে ঢুকলেন রাশেদ পাশা। তার পিছন পিছন এলেন লেফটেন্যান্ট ব্রুফেন। কিশোরকে রেখে তারা চলে গেলেন সবাই চিফ ইয়ানফেচারের অফিসে। কিছুক্ষণ পর কিশোরকেও ডাকা হলো। মর্গান ক্যাসেলে যা যা দেখেছে, যা ঘটেছে, সব বিস্তারিত জানালো কিশোর। ওর সন্দেহের কথাও জানালো। জোন্সকে সহযোগিতা করছে গ্রিম ও কারমল, আর এটা করছে ওরা ওকে ঠেকানোর জন্য। এই কেসের তদন্ত যাতে ও করতে না পারে, সে কারণেই ওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জোন্স। এটা বলে উপসংহার টানলো কিশোর। তোমার কথায় বোঝা যাচ্ছে সন্দেহজনক কিছু করছে ওরা, তাও মর্গান ক্যাসেলের ভিতরে। চিন্তিত ভঙ্গিতে টেবিলে পেন্সিল ঠুকতে ঠুকতে বললেন চিফ। কিন্তু জোন্স যে অভিযোগটা করেছে বেআইনি প্রবেশ, সেটাও ঠিক। তাই ওর সঙ্গে কথা না বলে সমানের কাগজ ছিঁড়তে পারছি না আমি। কিন্তু টেলিফোনে কোনো মতে যোগাযোগ করা গেল না জোন্সের সঙ্গে। সমনের কাগজও আর ছেঁড়া হলো না। তবে কিশোরকে বাড়ি যেতে দেওয়া হলো। পরদিন সকালে থানায় হাজিরা দিতে বলে নিজের দায়িত্বে ওকে ছেড়ে দিলেন চিফ।
বাড়ি ফিরে কেসটা নিয়ে চাচার সঙ্গে মাঝরাত পর্যন্ত আলোচনা করলো কিশোর। তারপর রাশেদ পাশা তাকে জোর করেই ঘুমোতে পাঠালেন, কিন্তু বিছানায় শুয়ে ঘুম এলো না কিশোরের। খুব উত্তেজনায় ভরা একটা দিন কেটেছে, সময় কাটছে। গত কয়েকদিনে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে সমস্ত ধাঁধাগুলো জোড়া দেওয়ার চেষ্টা করতে লাগলো। একবার মনে হয় খাপে খাপে মিলে যাচ্ছে, কিন্তু তারপরেই খুঁত বেরোয়। আবার গোড়া থেকে ভাবতে শুরু করলো। ভাবতে ভাবতে শেষে একই জায়গায় এসে খটকা লেগে রইল। উইলিয়াম জোন্স আবার মর্গান ক্যাসেলে ঢোকা বন্ধ করার জন্য পুলিশের আশ্রয় নিয়েছে, ভাবছে কিশোর। কিন্তু কেন? নিশ্চয়ই আমাকে কিছু একটা দেখা থেকে বিরত রাখার জন্য, নাকি সেটা ইতিমধ্যে দেখে ফেলেছে? ওই জায়গায় কি জিনিস লুকোনো আছে? যতই ভাবলো ততই জোরালো থাকলো সন্দেহটা। হঠাৎ করেই মনে হলো জবাবটা পেয়ে গেছে। আর তর সইল না, থানায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠল। খুব ভোরে বাড়ির অন্য কেউ জেগে ওঠার আগেই বিছানা থেকে নেমে পড়ল। রান্নাঘরে ঢুকে ফ্রিজ থেকে খাবার বের করে নাস্তা সারলো। চাচার জন্য একটা নোট লিখে রেখে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। থানায় রওনা হলো। ডেস্কে আগের দিনের সার্জেন্ট নেই, তার ডিউটি শেষ। অন্য আরেকজন বসে আছেন। হেসে বললেন, বাহ, বেশ তাড়াতাড়ি এসেছো তো। এত তাড়াতাড়ি হাজিরা দিতে আসার তো কোনো প্রয়োজন ছিল না। আরও বললেন, কিশোরের মুখ দেখে বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নিও। ঠিকই বলেছেন, কিশোর বলল, একটা সেকেন্ডের জন্য দু চোখের পাতা এক করতে পারিনি। আমি সারা রাত ধরেই ভেবেছি। তাতে লাভও অবশ্য হয়েছে। লেফটেন্যান্ট ব্রুফেন এলে তাকে সঙ্গে করে নিয়ে কিছুক্ষণের জন্য বেরোতে চায়। সার্জেন্ট বললেন, সে ব্যবস্থা করা যাবে। বসে রইল কিশোর। অপেক্ষার মুহূর্তগুলো আর কাটতে চাইছে না। অবশেষে লেফটেন্যান্ট ব্রুফেন এলেন। মিস ব্রুফেন, কিশোর বলল, আমার সঙ্গে একবার মর্গান ক্যাসেল যেতে পারবেন? একটা বুদ্ধি এসেছে আমার মাথায়। আশা করি আজ দুপুরের আগেই এই কেসটার সমাধান করে ফেলতে পারবো। রাজি হলেন লেফটেন্যান্ট ব্রুফেন। কয়েকজন পুলিশম্যানকে সঙ্গে নিতে চাইল কিশোর। মর্গান ক্যাসেলের গেটের বাইরে পাহারায় থাকবে, কেউ ঢুকতে চাইলে যাতে বাধা দিতে পারে। ডিউটিরত সার্জেন্ট ব্যবস্থা করে দিলেন। একটা গাড়িতে কিশোরকে নিয়ে আগে আগে চলেন লেফটেন্যান্ট ব্রুফেন। পিছনে আর এক গাড়িতে রইল বাকি পুলিশম্যানরা। ক্যাসেলে কি খুঁজতে যাচ্ছ বলো তো, জিজ্ঞেস করলেন অফিসার। আমার ধারণা আসল করিনা টিমন্সকে কিডন্যাপ করেছে জোন্স ও তার সহকারীরা, কিশোর বলল। ম্যাডাম মুনোজ এস্টেট দখলে তার দাবি প্রতিষ্ঠিত না করা পর্যন্ত করিনাকে ওখানে আটকে রাখবে ওরা। এস্টেট বিক্রির সিংহভাগ টাকা মেরে দিয়ে উধাও হয়ে যাবে জোন্স। তোমার কথায় যুক্তি আছে। গাড়ি চালাতে চালাতে মাথা চাকলেন লেফটেন্যান্ট ব্রুফেন। দুর্গে ঢুকতে পারবো কিনা কে জানে, কিশোর বলল। অফিসারকে নিয়ে দেয়ালে চড়ে বসেছে। লাফ দেওয়ার আগে বলল, কুকুরগুলো থাকলে ওরা বাধা দেবে। তবে কুকুরগুলোর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। নিরাপদেই লেফটেন্যান্ট ব্রুফেনকে নিয়ে প্রাসাদের সামনে এসে দাঁড়ালো। অবাক হয়ে দেখল প্রধান ফটকটা হা হয়ে খুলে রয়েছে। আশেপাশে অন্য কারো ছায়াও পড়ছে না। নিঃশব্দে প্রাসাদের ভিতর ঢুকে পড়ল দুজনে। করিডোর ধরে চলে এলো ভিতর প্রাঙ্গণে, যেখান দিয়ে টাওয়ারে ঢোকা যায়। প্রথমে সেই টাওয়ারটার কাছে এলো কিশোর, যেটাতেও আটকা পড়েছিল। ওটার দরজায় তালা নেই। আপনি কি এখানে পাহারা দেবেন? ভিতরে ঢুকে ফিসফিস করে অফিসারকে বলল, আমি উপরতলায় দেখে আসি। নীরবে মাথা ঝাঁকালেন অফিসার। ভিতরে ঢুকলো কিশোর। লোহার ঘোরানো সিঁড়ি বেয়ে পায়ে টিপে টিপে উপরে উঠতে লাগলো। দাঁড়িয়ে আছেন লেফটেন্যান্ট। কিশোর গেছে তো গেছেই, আসার আর নাম নেই। অস্থির হয়ে যখন ভাবতে শুরু করেছেন যে দেখতে যাবেন, ঠিক এই সময় ফিরে এলো কিশোর। ওখানে কেউ নেই, কিশোর বলল। ব্যালকনি দিয়ে বাগানেও দেখেছি, নেই। তাহলে কি করবে এখন? ওখানে একটা ট্র্যাপডোর আছে, মেঝের দিকে দেখালো কিশোর। ওটা খুলে দেখার সুযোগ পায়নি। খোলাটা খুব কঠিন হলেও দুজনে মিলে চেষ্টার পর অবশেষে পরাস্ত হতে বাধ্য হলো ট্র্যাপডোরের ঢাকনা। সাবধানে মুখ বাড়িয়ে নিচের অন্ধকারে উকি দিল দুজনে, কিন্তু কিছুই দেখা গেল না। একে টর্চ জ্বালেন লেফটেন্যান্ট। তার আলোয় দেখা গেল একটা করিডোরে লোহার সিঁড়ি নেমে গেছে। গ্রিল লাগানো দরজার পাল্লাগুলো খোলা। এক সারি পাতাল ঘর আছে ওখানে, কিশোর বলল। ওখানে নিশ্চয়ই মর্গানরা খাবার জমিয়ে রাখতো, লেফটেন্যান্ট বললেন। নিচে নামলো দুজনে।
প্রথম দুটো ঘরে আর কিছু পাওয়া গেল না। তৃতীয় দরজাটার দিকে এগোনোর সময় গোগানের শব্দ কানে এলো। কান পেতে শোনার পর বোঝা গেল কোথা থেকে আসছে। কে? ডাকলো কিশোর। আমাকে বের করো, এখান থেকে বের করো প্লিজ। চাপা চিৎকার ভেসে এলো করিডোরের শেষ মাথা থেকে। দৌড় দিল কিশোর। পিছনে লেফটেন্যান্ট ব্রুফেন। গ্রিল লাগানো দরজার ওপাশে একজন পঙ্গু দুর্বল মহিলাকে দেখা গেল। গ্রিল আঁকড়ে ধরে সোজা হওয়ার চেষ্টা করছেন। সুন্দর দুই চোখে কাতর মিনতি। আপনি কি করি না? জিজ্ঞেস করল কিশোর। না না, কুকড়ে গেলেন মহিলা। আমি মিস টিম। আচ্ছা, এই নিয়ে পরে কথা বলা যাবে। পাল্লার ছিটকানি বাইরে থেকে লাগানো। খুলে দিল কিশোর। সে আর লেফটেন্যান্ট ব্রুফেন মিলে ধুলো ঢাকা ব্যবসা করিডোর ধরে মহিলাকে প্রায় বয়ে আনলো। খুব ধীরে এগোতে হচ্ছে। এতই দুর্বল হয়ে পড়েছেন মহিলা, একটু পরপরই থামতে হচ্ছে। এখানে আপনাকে এনেছে কে? নরম স্বরে জিজ্ঞেস করলেন লেফটেন্যান্ট ব্রুফেন। আপনার উপর অত্যাচার করেছে? খাবারের অভাব হয়নি, মিস্টিন জবাব দিলেন। তবে একা বন্দি থাকতে খুব কষ্ট হচ্ছিল। তাকে প্রশ্ন করে জানা গেল একজন বয়স্ক লোক সরকারি চাকুরের পরিচয় দিয়ে আইডেন্টিটি কার্ড দেখিয়ে গাড়িতে করে তাকে গ্রিন ফার্ম থেকে নিয়ে এসেছে। রাতের অন্ধকারে গন্তব্যে পৌঁছেছে। ম্লান আলোয় আলোকিত একটা ভবনের ঘরে তাকে ঢুকিয়ে দিয়ে তালা দিয়ে দিয়েছে। আমাকে বলা হয়েছে, করিনা বললেন। ঠিক মতো ইনকাম ট্যাক্স না দেওয়ার অপরাধে বন্দি করা হয়েছে আমাকে। দম নিয়ে প্রশ্ন করলেন তিনি, কিন্তু এসবের মানে কি? আপনি যে করিনা টিমন্স? পাল্টা প্রশ্ন করল কিশোর। সেটা স্বীকার করেছেন না কেন? আমি করিনা টিমন্স নই। আপনি কি বুঝতে পারছেন কোথায় রয়েছেন আপনি? কথা আদায়ের জন্য প্রসঙ্গ বদল করল কিশোর। অন্ধকারের মধ্যে আমাকে নিয়ে এসেছে, কোথায় এনেছে দেখা সম্ভব ছিল না। আপনি এখন মর্গান ক্যাসেলে রয়েছেন। মর্গান ক্যাসেল? তুমি বলতে চাইছো হেনরি? কয়েক বছর আগে মারা গেছেন হেনরি মর্গান, মোলায়েম স্বরে বলল কিশোর। জীবনের শেষ দিনটি পর্যন্ত তিনি আপনাকে ভালোবেসে গেছেন। তার সমস্ত সম্পত্তি উইল করে দান করে গেছেন আপনার নামে। হেনরি মারা গেছে? প্রায় ফিসফিস করে বললেন মহিলা। তার মানে মারা যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ও আমাকে সুন্দরী ভেবেছে। ভেবেছে আমি ট্যালেন্টেড ড্যান্সার। হ্যাঁ, এখনো কি আপনি কম সুন্দরী নাকি? লেফটেন্যান্ট ব্রুফেন বললেন। ট্যালেন্টেরও অভাব নেই আপনার। কিন্তু আমার এই নষ্ট হয়ে যাওয়া পা। কোকিয়ে উঠলেন করিনা টিমন্স। ওহ, কেন যে ও আমাকে এসবে জড়ালো? নিজের ভাগ্য নিয়ে নিজেই তো শেষে নির্বাচন বেছে নিয়েছিলাম। আমার ছোট্ট ফার্ম যেখানে, ওখানে আমাকে দিয়ে আসুন প্লিজ। আপনি মর্গান ক্যাসেল নেবেন না? জিজ্ঞেস করলেন লেফটেন্যান্ট ব্রুফেন। এই ক্যাসেলটাকে আমি ভালোবাসি, আর ভালোবাসি মর্গানকে, ধরা গলায় বললেন করিনা। কিন্তু খোড়া হয়ে যাওয়ায় আর ওর সামনে আসতে চায়নি। নষ্ট পা আর দেখাতে চায়নি ওকে। হয়তো এটাকে অহংকারী বলবেন আপনি, কিন্তু পরিচিত জনদের আমার এই দুরবস্থা দেখানোর চেয়ে যে জীবন আমি বেছে নিয়েছি সেভাবে কাটাতেই বেশি স্বস্তি বোধ করবো আমি। আপনাকে দেখার জন্য অস্থির হয়ে আছেন আপনার বোন, কিশোর বলল। উনি এখন বিধবা, ছোট একটা মেয়ে আছে। মেয়েটা দেখতে অনেকটা আপনারই মতো। এই প্রথম জোর একটা নাড়া খেলো করিনা। মিরানার মেয়ে? বিড়বিড় করলেন তিনি। কোথায় ওরা? মিসেস কুপার, আপনার বোন, রকি বিচে একটা পুরনো কটেজে থাকেন। মেয়েটার নাম টিনা, বয়স 8, খুবই সুন্দরী, আপনার মতোই ফুল ভালোবাসে, বাগান করার জন্য পাগল। তবে এখন ওসব কথা বলার সময় নেই। তবে ওরা আপনাকে দেখার জন্য মরিয়া হয়ে উঠেছে। ইস, আরো আগে যদি জানতাম। করিনা বললেন। আপনি আপনার বোনকে চিঠি লেখেননি কেন? লিখেছিলাম শুরুর দিকে, পাঠিয়েও ছিলাম, কিন্তু চিঠিটা ফেরত এলো। যে ঠিকানা জানতাম ওরা সে ঠিকানায় ছিল না। কোথায় যে চলে গিয়েছিল জানতাম না। এখন যেখানে আছে সেখান থেকে বেরোনোর জন্য অস্থির হয়ে উঠেছে ওরা, কিশোর বলল। এখানকার বাগানগুলো পেলে তো পাগল হয়ে যাবে আপনার বোনজি, লেফটেন্যান্ট ব্রুফেন যোগ করলেন। বাগানগুলো কি এখনো আগের মতোই সুন্দর আছে? যেন স্বপ্নের ঘরে চলে গেছেন করিনা। সত্যি কথা বলে তার স্বপ্ন ভাঙাতে মন চাইল না কিশোরের। সামান্য ঘুরিয়ে জবাব দিল। অযত্নে অবহেলায় আর আগের মতো নেই, কিন্তু যত্ন নিলেই আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে। জায়গাটাকে যে প্রাণ দিয়ে ভালোবাসে
কেবল তার পক্ষেই সেটা করা সম্ভব। আমার কাছে এটা একটা চ্যালেঞ্জ। নতুন উদ্যমে হঠাৎ সতেজ হয়ে উঠল করিনার কণ্ঠ। হেনরির স্মৃতির প্রতি ভালোবাসা। তবে মাত্র 3জন মানুষের পক্ষে এত বড় একটা জায়গাকে স্বাভাবিক করা খুব কঠিন। অসহায় এতিম ছেলে মেয়েদের জন্য জায়গাটা একটা স্বর্গ হয়ে উঠতে পারে, লেফটেন্যান্ট ব্রুফেন বললেন। এরকম একটা জায়গা এখন প্রয়োজন হয়ে উঠেছে রকি বিচের এতিম আর পঙ্গু ছেলে মেয়েদের জন্য। হ্যাঁ, আমি ওদের সাহায্য করতে চাই, জবাব দিতে এক মুহূর্ত দ্বিধা করলেন না করিনা। হ্যাঁ, আবার জায়গাটাকে বিউটি স্পটে পরিণত করব আমি। টিনা আর মিরেনাকে নিয়ে আসবো এখানে, আর তারপর তারপর বাকিদের আনার ব্যবস্থা করব। হ্যাঁ, খুব ভালো হবে। খুশি হলো কিশোর। আপনাকে এখন আমরা সোজা আপনার বোনের কাছে নিয়ে যাব, তারপর উইলিয়াম জোনসের সঙ্গে বোঝাপড়া হবে আমার। সিঁড়ির গোড়ায় এসে দাঁড়ালো ওরা। পঙ্গু মহিলাটিকে নিয়ে উঠে আসার আগেই মাথার উপরে সন্দেহজনক একটা শব্দ হলো। নেমে আসে চারডোরটা। কথা শোনা গেল, থাকো ওখানে আটকে। তারপর খটাং করে বন্ধ হয়ে গেল ঢাকনাটা। দ্রুত সরে গেল পদশব্দ। তারপর পাতাল ঘরে শুধুই নীরবতা। তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে সিঁড়ির মাথায় উঠল কিশোর। ঠেলে দিল ঢাকনায়। যা ভয় করেছিল, বাইরে থেকে কেউ তালা লাগিয়ে দিয়েছে। আমরা এখন বন্দি, চেঁচিয়ে লেফটেন্যান্টকে জানালো। জোন্স কিংবা ওর কোনো লোক আমাদেরকে এখানে নামতে দেখেছে। কিশোরের চেয়ে বেশি উদ্বিগ্ন হয়েছেন লেফটেন্যান্ট ব্রুফেন, তবে সেটা প্রকাশ পেতে দিলেন না। কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বললেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বাইরে পুলিশ পাহারা রয়েছে। ওদের চোখকে ফাঁকি দিয়ে কেউ বেরোতে পারবে না এখান থেকে। তাছাড়া আমাদের যদি ফিরতে দেরি হয় তাহলে ওরা ঠিকই খুঁজতে আসবে। কিন্তু এই ট্র্যাপডোর কি কারো চোখে পড়বে? কিশোরের গলায় সন্দেহ। তারপর বলল, বেরোনোর জন্য অন্য কোনো পথ খুঁজে বের করা দরকার আমাদের। করিনার সঙ্গে বসে রইলেন লেফটেন্যান্ট। খুঁজতে চলল কিশোর। এক এক করে প্রতিটি ঘর খুঁজে দেখল, কিন্তু বেরোনোর কোনো পথ পেল না। প্রতিটি ঘরেরই অনেক উঁচুতে জানালা আছে, সেগুলোতেও গ্রিল লাগানো। ফিরে এসে হতাশার খবর জানালো সে লেফটেন্যান্টকে। আচ্ছা, আপনার কাছে পুলিশের হুইসেল আছে? হঠাৎ বুদ্ধিটা মাথায় এলো কিশোরের। মাথা ঝাঁকালেন লেফটেন্যান্ট। হ্যাঁ আছে, পিস্তলও আছে। তাহলে হয়তো এখান থেকে বেরোনোর উপায় হতে পারে। আমার কাছে দাঁড়িয়ে জানালার কাছে যাবেন আপনি, সেখান থেকে সাহায্যের জন্য সংকেত দেবেন। একটা জানালার কাছে মাথা তুলে জোরে জোরে বেশ কয়েকবার হুইসেল বাজালেন তিনি। আশা করি এতেই কাজ হবে, আর না হলে গুলি করে ফাঁকা আওয়াজ করব। কাজ সেরে সিঁড়ির গোড়ায় ফিরে এলেন দুজনে। আবার মুষড়ে পড়েছেন করিনা। কথা বলার মেজাজে নেই আর। তবে কিশোর হাল ছাড়ল না। অনেক কথা জানা দরকার তার। ধাপের উপর বসে একের পর এক প্রশ্ন করে গেল। জানতে চাইল, হেনরি মর্গান তাকে কোনো বড় মুক্ত উপহার দিয়েছিলেন কিনা। না, তবে দেওয়ার কথা ছিল। ওটা দিয়ে আংটি বানিয়ে আমাকে দিত, তার আগেই আমি চলে গিয়েছিলাম। এরপর জানতে চাইল কিশোর, হেনরি তাকে কোনো বিশেষ নামে ডাকতো কিনা। হ্যাঁ, ও আমাকে সিন্ডারেলা বলে ডাকতো। অতীতের স্মৃতি কল্পনা করে দুঃখ ভরা হাসি ফুটল করিনার মুখে। একবার আমাকে নতুন বানানো একটা সিমেন্টের ব্লকে পা চেপে ধরতে বলল হেনরি। যে জুতো পরে আমি নাচি তার একটা পরে নিয়ে। ব্লকটা সে পোয়েট স্নোকের উল্টো দিকের একটা বাগানের দেয়ালে গেঁথে রাখবে। প্রেমে পড়লে অতি বুদ্ধিমান মানুষেরাও কিরকম বোকা হয়ে যায়। ওটা বোকামি ছিল না, কিশোর বলল, বরং অতি বুদ্ধিমান মানুষের বুদ্ধিরই পরিচয়। আপনাকে এই দুর্গের মালিকানার দাবিদার প্রমাণ করার জন্যই এই কাজটা করেছিলেন তিনি, যাতে ভুয়া কেউ এসে ফাঁকি দিয়ে সম্পত্তি দখল করতে না পারে। হঠাৎ সামনে ঝুঁকে গেলেন করিনা। তাড়াতাড়ি ধরে ফেলল কিশোর। আস্তে করে মেঝেতে শুইয়ে দিল। বদ্ধ জায়গার বাতাসা সহ্য করতে পারছেন না উনি। লেফটেন্যান্টকে বলল কিশোর, এখান থেকে বেরোনো দরকার। বাঁশিতে তো কাজ হলো না, লেফটেন্যান্ট বললেন। কয়েকটা ফাঁকা গুলি করে আসি, আবার তোমাকে জানালার নিচে দাঁড়াতে হবে। আগের বারের মতোই কিশোরের কাঁধে চড়ে দাঁড়ালেন লেফটেন্যান্ট। এই সময় করিনার গোঙানি শোনা গেল। দাঁড়ান দাঁড়ান, অফিসারকে বলল কিশোর, গুলি করবেন না। গুলির শব্দে উনি ভয় পেয়ে যেতে পারেন। একমত হয়ে মাথা ঝাঁকিয়ে কাঁধ থেকে নেমে পড়লেন অফিসার। তাকে থামিয়ে দিয়ে ঠিক কাজই করেছে।
একটু পরেই বুঝতে পারল কিশোর। করিনার কাছে ফিরে এসেছে দুজনে, হুঁশ ফিরছে তার। এ সময় বাইরে শব্দ শোনা গেল। শুনছো? কান পাতলেন লেফটেন্যান্ট ব্রুফেন। অনেক মানুষের হইচই আর পায়ের শব্দ শোনা যাচ্ছে। জানালায় গিয়ে কয়েকবার হুইসেল বাজালেন লেফটেন্যান্ট ব্রুফেন। আপনি কোথায়? জিজ্ঞেস করলো একটা কণ্ঠ। চেঁচিয়ে জানালেন লেফটেন্যান্ট, টাওয়ারের নিচে একটা পাতাল ঘরে রয়েছেন। আপনাদেরকে এখানে কে আটকে রেখে গেল? 3 বন্দীকে মুক্ত করার পর রাগত স্বরে জিজ্ঞেস করল একজন পুলিশম্যান। ঠিক বলতে পারবো না, জবাবটা দিল কিশোর। উইলিয়াম জোন্স হতে পারে। আপনাদেরকে ফাঁকি দিয়ে হয়তো কোনোভাবে এস্টেটে ঢুকে পড়েছে। না, ও নয়, জবাব দিল আরেকজন পুলিশম্যান, খুশি খুশি কণ্ঠ। ওকে আটকে ফেলেছি, ওর 2 সঙ্গীকে সহ। হাত তুলে দেখালো। হাত করা অবস্থায় দাঁড়িয়ে আছে জোন্স, গ্রিম আর কারমল। এসবের মানে কি? লেফটেন্যান্টকে দেখে খেকিয়ে উঠল জোন্স। আপনারা আমাকে অ্যারেস্ট করতে পারেন না। এই এস্টেটে ঢোকার বৈধ অধিকার আছে আমার। আপনারাই বরং অনুমতি না নিয়ে জোর করে ঢুকেছেন। শীতল ভঙ্গিতে একে একে জোন্সের অপরাধগুলো বয়ান করে গেল কিশোর। এস্টেট থেকে অলংকার চুরির অভিযোগ আনলো ওর বিরুদ্ধে। জানালো হেনরি মর্গানের বাক্সে পাওয়া ছবির সাহায্যে সেটা প্রমাণ করা সম্ভব। আর শুধু এটাই নয়, কিশোর বলল, এস্টেটের যে সত্যিকারের দাবিদার, সেই মহিলাটিকে খুঁজে বের করার কোনো চেষ্টাই আপনি করেননি। শুধু খোঁজার ভান করেছেন, আপনি খুঁজে বের করেননি। কারণ হলো তাতে আপনার সদুদ্দেশ্য ফাঁস করে দিতেন তিনি। বরং আপনি কি করলেন? একজন মহিলাকে টাকার লোভ দেখিয়ে এখানে নিয়ে এলেন, আসল জনের জায়গায় বসিয়ে পুরো সম্পত্তিটা মেরে দেওয়ার চেষ্টা করলেন। আপনি যেই বললেন যে করিনাকে আমি পেয়ে গেছি, তাকে তুলে এনে টাওয়ারের পাতাল ঘরে বন্দি করে রাখলেন। এখনো করিনাকে দেখেনি জোন্স। পেঁচানো লোহার সিঁড়ির ধাপে চুপচাপ বসে আছেন তিনি। তাকে আড়াল করে দাঁড়িয়েছিল কিশোর। জোন্সকে চমকে দেওয়ার জন্য সরে গেল একপাশে। করিনার উপর চোখ পড়তে নির্বাক হয়ে গেল লোকটা। তাতে কি? মুহূর্ত পরে সামনে নিল ভয়ানক ধূর্ত লোকটা। আমি তাকে এখানে আনিনি। তাছাড়া এটা তিনি প্রমাণও করতে পারবেন না। তিনি কি সেই হারানো নর্তকী? নিশ্চয়ই পারবো, দৃঢ় কণ্ঠে বললেন করিনা। আমার জুতোর ছাপ রয়েছে মর্গান ক্যাসেলের দেয়ালের ফলকে, আর সেই জুতো জোড়া এখনো আমার কাছে আছে। এইসব কি বলছেন? আসল করিনা তো রয়েছেন এখন ওশনভি হোটেলে। ফুঁসে উঠল জোন্স। সম্পত্তির দাবিদার প্রমাণ করার জন্য একটা নোট রয়েছে তার কাছে। সেই নোটে হেনরি নামটাও সই করা আছে। হ্যাঁ, নোট না, নোট মানে অর্ধেক নোটটা তো। হাসি মুখে বলল কিশোর, ওই বাকি অর্ধেকটা আমার কাছে। অবাক মনে হলো গ্রিম আর কারমলকে। তুমি? চেঁচিয়ে উঠল কারমল। তুমি ওটা কোথায় পেলে? মর্গান ফ্যাক্টরিতে, আপনাদের বোমাবাজির পর। অপরাধীর ভঙ্গিতে দুজনেই মাথা নামালো। নিজেদের অপরাধ স্বীকার করে বলল, ওরা ওখানে ছিল। গ্রিমকে দেখিয়ে কারমল যোগ করলো, মিস্টার জোন্সের বিক্রি করে দেয়া একটা ডেস্কের ভিতর নোটটা পেয়েছিল ইয়ানমোর। ডেস্কটা এস্টেট থেকে চুরি করা হয়েছিল। কাগজটাকে 2 টুকরো করে ছিঁড়ে ফেলে একটা অংশ বিক্রি করেছিল মিস্টার জোন্সের কাছে। বাকিটা রেখে দিয়েছিল আরও টাকা আদায়ের জন্য। গ্রিমকে ইয়ানমোর নামে টাকাই অবাক হলো কিশোর। তার মানে ঠিকই অনুমান করেছিল। গ্রিমই টমের বাবা ইয়ানমোর। ওকে জিজ্ঞেস করে আরো নিশ্চিত হলো। মর্গান ক্যাসেলে ওই ছেলেটা কেন এসেছিল স্পষ্ট হলো এখন। ইয়ানমোরের দিকে তাকিয়ে বলল কিশোর, টিনার কাছে এস্টেটের গল্প শুনেছিল টম। আপনি শুনেছেন আপনার ছেলের কাছে। করিনার নিখোঁজ হওয়ার কাহিনী শুনে আপনি জোট বাঁধলেন কারমলের সঙ্গে। কারমল সন্দেহ করল তার পুরনো মনি দেয়ালের মধ্যে কোনো মূল্যবান জিনিস লুকিয়ে রেখেছেন। আপনারা দুজনে তখন গিয়ে জোন্সকে রাজি করালেন যাতে জিনিসগুলো খুঁজে বের করার অনুমতি দেয় আপনাদের। খুঁজে পাওয়ার পর আপনারাই রেখে দিলেন সেগুলো, মিস্টার জোন্সকে আর জানাননি। ঠিকই অনুমান করেছো তুমি, কারমল বলল। যদিও মাথায় ঢুকছে না আমার, তুমি করলে কিভাবে এগুলো? আমি এসবের কিছুই জানি না, প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠল পরাজিত উকিল। মিস্টার জোন্স, শক্ত সাক্ষী প্রমাণ দাঁড়িয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে, লেফটেন্যান্ট ব্রুফেন বললেন। কিন্তু আমি বলছি এই লোকগুলোকে কখনো দেখিনি আমি, জোন্স বলল। ওই খোড়া মহিলাটিকেও না। এখন এখান থেকে বেরোন সবাই। একটা মুহূর্তের জন্য চুপ হয়ে গেল সবাই। তারপর উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য কিশোরের দিকে হাত বাড়ালেন করিনা।
ছুটে গিয়ে ধরল কিশোর। চোখ জ্বলছে তার। জোনসের দিকে একটা আঙুল তুলে কঠিন স্বরে বললেন, ওকে গ্রেফতার করুন, কিডন্যাপিংয়ের অপরাধে। জোনসের নিচের চোয়াল ঝুলে পড়ল। দ্রুত সামলে নিয়ে চেঁচিয়ে উঠল, ওই মহিলাটা পাগল। ছদ্মবেশ পরে আমার ফার্মে আমাকে কিডন্যাপ করতে গিয়েছিলে তুমি। সামান্যতম দমলেন না করি না। প্রথমে আমি তোমাকে চিনতে পারিনি, কিন্তু তোমার গলা, তোমার এই কণ্ঠস্বর আমি চিনি। তীব্র ঘৃণা ফুটল তার চোখে। তোমাকে আমি আদালতের কাঠগড়ায় উঠতে বাধ্য করব, নইলে হেনরির আত্মা শান্তি পাবে না। জোন্স বুঝল পরাজয় মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই। ওর বিরুদ্ধে অনেক বেশি সাক্ষী প্রমাণ জোগাড় হয়েছে, তবে শেষ আঘাতটা করতে একটুও ছাড়ল না ধূর্ত উকিল। কিশোরের দিকে তাকিয়ে আহত গোখরোর মতো ফুঁসে উঠল, যত নষ্টের মূল হচ্ছ তুমি। তুমি যদি এর মধ্যে না ঢুকতে, এত সব ঝামেলা সৃষ্টি হতো না। তবে তুমি শেষ হাসি হাসতে পারলে না। তুমি ভেবেছিলে এখানে করিনার জন্য টাকা আর গুপ্তধন রয়েছে, তাই না? ভুল ভেবেছ। এস্টেটের ভেতরে কিছুই নেই, একটা কানাকড়িও না। মর্গান ক্যাসেলের নাটকের যবনিকাপাত হলো হঠাৎ করেই। পুলিশম্যানরা বন্দীদেরকে নিয়ে চলে গেল। লেফটেন্যান্ট ব্রুফেন রকি বিচ থানায় ফোন করলেন। নকল করিনা টিমন্সকে ধরার জন্য হোটেলে লোক পাঠাতে বললেন ডিউটি অফিসারকে। তারপর কিশোর আর করিনাকে নিয়ে কুপার কটেজের দিকে চললেন। বোনের বাড়ির সামনে গাড়ি পৌঁছলে করিনা বললেন কিশোরকে, তুমি আগে গিয়ে মীরাকে খবরটা দাও। আমি লেফটেন্যান্ট ব্রুফেনের সঙ্গে যাচ্ছি। অনেক কাজ পড়ে আছে, সেগুলো সারতে হবে। ও, তুমি শেষ পর্যন্ত তাহলে আমার বোনকে বের করেই ছাড়লে। কিশোরের মুখে খবর শুনে প্রায় চেঁচিয়ে উঠলেন মিসেস কুপার। তুমি সত্যি একটা আশ্চর্য ছেলে। মর্গান ক্যাসেল পেলাম কি না পেলাম তাতে আমার কিচ্ছু যায় আসে না। দুই বোনে আবার একসঙ্গে থাকতে পারবো আমি, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। কিশোর আর রাশেদ পাশার সহায়তায় প্রথমেই একজন বড় উকিল ঠিক করলেন করিনা। উকিলের নাম মিস্টার মুরজ্যাক, রাশেদ পাশার সেই বন্ধুটি। কিশোরকে সাহায্য করার জন্য যাকে নিয়ে থানায় গিয়েছিলেন তিনি। খুব দ্রুততার সঙ্গে কাজ শুরু করলেন উকিল মুরজ্যাক। জোন্স, গ্রিম আর কারমলের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলেন। তাছাড়া এস্টেটের মালিকানা করিনা টিমন্সের নামে লেখানোর জন্য কাগজপত্র তৈরি করতে হবে। অভিযুক্তদের জেরা করে যেসব তথ্য জানতে পারলেন তিনি, শুনে হতাশ হল কিশোর। তিনি বললেন, উদ্যানপথের দেয়ালের ভিতর লুকোনো কয়েক বোতল খুব দামি রং বের করে নিয়েছে গ্রিম ও কারমল। ওগুলো বিক্রি করে দিয়েছে, কিছু টাকা খরচও করে ফেলেছে। কিশোরের হতাশ হওয়ার কারণ, ও আশা করেছিল শেষ আঘাতটা করতে গিয়ে মিথ্যা কথা বলেছে জোন্স, কিন্তু এখন দেখা যাচ্ছে ঠিকই বলেছে। ভিতরে মূল্যবান জিনিস বলতে আর কিছুই নেই। যা ছিল সব বিক্রি করে খেয়েছে গ্রিম আর কারমল। এই মুক্ত টুক্ত কিছুই নেই? জিজ্ঞেস করলো কিশোর। মর্গানদের তো অনেক মুক্ত আছে, শুনেছিলাম আমি এটা। কিছুই নেই, হ্যাঁ আমি খোঁজ খবর নিয়েছি। উদ্যানপথের দেয়ালে হয়তো মূল্যবান আরো কিছু জিনিস লুকোনো রয়েছে। কিছুতেই হাল ছাড়তে রাজি নয় কিশোর। পুরো জায়গায় তন্ন করে খুঁজিয়েছি আমি, মুরজ্যাক বললেন। দেয়ালগুলো ভেঙে চুরে তছনছ করা হয়েছে। সিন্ডারেলার জুতোর ছাপ মারা ফলকটা খুলে তার পিছনে, নিচের ফোয়ারার দেয়াল ভেঙে ওখানেও খোঁজা হয়েছে, কিছুই নেই। মূল্যবান যা কিছু লুকোনো ছিল সব নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কি করা যায়? নিরাশ কণ্ঠে বলল কিশোর। মর্গান ক্যাসেলটা বিক্রি করা যায়, মুরজ্যাক বললেন। এখন যা অবস্থা ওটার, আর যে জায়গায় রয়েছে খুব বেশি দাম পাওয়া যাবে বলে মনে হয় না। করিনা টিমন্স ওটা রাখতে চাইছেন বটে, কিন্তু ঠিকঠাক করে রাখতে গেলে বিরাট খরচ, উনি পোষাতে পারবেন না। গ্রিন ফার্ম থেকেও এমন কোনো আয় হয় না যা দিয়ে এত বড় একটা সম্পত্তি টিকিয়ে রাখা যায়। মর্গান ক্যাসেলের রহস্য সমাধান করে তাহলে লাভটা কি হলো? দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই বলল কিশোর, কুপারদের কোনো অর্থনৈতিক উপকার করতে পারলাম না, অথচ ওদের টাকার খুব প্রয়োজন। বাড়ি ফিরে সমস্যাটা নিয়ে ভাবতে লাগলো কিশোর। পরদিন সকালের আগে কোনো উপায় বের করতে পারল না। বুদ্ধিটা মাথায় আসার সঙ্গে সঙ্গে ইয়ার্ডের একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। চলে এলো হ্যামের ভাঙা ইয়ার্ডে। বুড়ো বাড়িতেই আছে। কিশোরকে স্বাগত জানালো। উত্তেজিত হয়ে নিজের ভাবনাটার কথা জানালো কিশোর। মাথা নাড়ল বুড়ো। না, হবে না কিশোর। কারখানার কাছের খাড়িতে এখন আর ঝিনুক নেই। তোমার বন্ধুর হাতে রং লেগেছিল যেটা থেকে, সেটা বোধহয় এই জাতের শেষ ঝিনুক কিছু অবশিষ্ট ছিল সেই সময়কার।
তার মানে আমরা যেদিন গেলাম তারপরেও ওখানে গিয়ে খোঁজাখুঁজি করেছেন আপনি? জিজ্ঞেস করলো কিশোর। মাথা ঝাঁকালো হ্যাম। তা মর্গান ক্যাসেলের ধারে নদীর পাড়ের কি অবস্থা? ওখানে কিছু পাননি? ভালো মতো দেখারই সুযোগ পাইনি, জবাব দিল বুড়ো নাবিক। চলেন তাহলে দেখব। নদীর কিনারে এসে এক মুহূর্ত সময় নষ্ট না করে কাজে লেগে গেল হ্যাম। তাকিয়ে দেখছে কিশোর। কিনারের অল্প পানি থেকে ঝিনুকের পর ঝিনুক তুলছে বুড়ো। আরে কি কাণ্ড! চেঁচিয়ে উঠল এক সময় হ্যাম। এত ঝিনুক, আর বেশিরভাগই তো রঙওয়ালা। খুশিতে নাচতে ইচ্ছে করলো কিশোরের। অনেক কষ্টে বিরত রাখলো নিজেকে। কয়েক ডজন মূল্যবান ঝিনুক জড়ো করলো হ্যাম। কাজটা তুমি করেই ফেললে কিশোর। এখান ওখান হাসি ছড়িয়ে পড়েছে বুড়োর। জায়গাটা ঝিনুকে বোঝায়। কিশোরের মনে হলো পাষাণ ভার নেমে গেছে ওর কাঁধ থেকে। এখন করিনার একটা বড় আয়ের ব্যবস্থা হলো। তিনি এখন মর্গান ক্যাসেলটা রাখতে পারবেন, জায়গাটাকে আবার ঠিকঠাক করতে পারবেন। আরও একটা কাজ করতে হবে আমাকে। রকি বিচে ফিরতে ফিরতে ভাবছে কিশোর। গ্রিম আর কারমলের সঙ্গে কথা বলতে হবে। উকিল মিস্টার মুরজাকের সহায়তায় ওদের সঙ্গে জেলে দেখা করার ব্যবস্থা হলো। গাড়ি চালিয়ে জেলখানায় চলে এলো কিশোর। প্রথমে কারমলের সঙ্গে দেখা করবে বলে ঠিক করলো। এটাই যেহেতু প্রথম অপরাধ, হয়তো শাস্তি কমানোর আশায় কোনো কিছু না লুকিয়ে ও সত্যি কথা বলতে পারে মনে হলো কিশোরের। রঙের বোতলের সঙ্গে কোনো ধরনের কাগজ বা লেখাটেখা পেয়েছে কি নাও, এটা সে জিজ্ঞেস করলো কারমলকে। প্রথমে লোকে জবাব দিতে চাইল না। কিশোর তখন ওকে বোঝালো, সত্যি কথা বললে ওর শাস্তি কমানোর জন্য অনুরোধ করতে পারবে। বেশ, বলছি। দ্বিধা করে কিছুটা ক্ষোভের সঙ্গেই জবাব দিল কারমল। এখন তো আর আমার হারানোর কিছুই নেই। প্রতিটি রঙের বোতলের সঙ্গে একটা করে নোট ছিল, কারমল জানালো। ওগুলোর কোনো মূল্য নেই মনে করে ফেলে দিয়েছিল গ্রিম। কারমল সেগুলো তুলে নিয়ে গিয়ে উদ্যান পথের একটা বিশেষ জায়গায় একটা পাথরের ফলকের নিচে চাপা দিয়ে রেখেছে। আনন্দে উত্তেজিত হয়ে মুরজাকের কাছে ফিরে এলো কিশোর। সব কথা জানালো। কিশোর, মাই ডিয়ার, করিনাকে উদ্ধার করে সবাইকে বাঁচালে তুমি, হেসে বললেন উকিল। ঠিক আছে, কারমলের শাস্তি কমানোর জন্য কি করতে পারা যায় আমি দেখি। কয়েক সপ্তাহ অনিশ্চয়তার পর অবশেষে চালু হলো রং তৈরির কারখানা। খরচের টাকা ধার দিলেন রাশেদ পাশা। মর্গানদের বোতাম কারখানার একটা বড় অংশকে ল্যাবরেটরি করা হলো। ঝিনুক তোলার পুরো দায়িত্ব দেওয়া হলো হ্যামকে। একজন তরুণ কেমিস্টকে রং বানানোর কাজে নিয়োজিত করা হলো। হেনরি মর্গানের ফর্মুলা দেখে দেখে ঝিনুক থেকে বেশ কয়েক শেডের রং বানিয়ে ফেললেন তিনি। অনিশ্চয়তার সময়টাতে অনেক ভেবেছে কিশোর। একটা প্রশ্ন বারবার মনে এসেছে ওর, আর কোনো আবিষ্কার করেনি তো হেনরি মর্গান? আর একটা প্রশ্ন খুঁজিয়েছে মনকে, সিন্ড্রেলার পায়ের ছাপটা কি শুধুই উনি খেয়ালের বসে স্থাপন করেছিলেন? তবে অবশেষে জবাবটা বের করলো সে। ফোয়ারার পানি। উত্তেজিত হয়ে ভাবল, ওই পানি মুহূর্তে চাকা করে দিয়েছিল আমাকে, মুসা ও রবিনকে। নিশ্চয়ই ওই পানির বিশেষ কোনো গুণ আছে। আবার কিশোরের অনুমানে ঠিক হলো। বিশ্লেষণ করে দেখা গেল সত্যিই বিশেষ গুণ রয়েছে ওই পানির। নষ্ট হাড় মেরামতের ওষুধ রয়েছে ওই পানিতে। একটা খাবার পানি সরবরাহকারী কোম্পানির সঙ্গে চুক্তি করে ওই পানি বোতলে ভরে বাজারজাত করার ব্যবস্থা হলো। শেষ পর্যন্ত দুই দিক থেকেই প্রচুর টাকা আসতে শুরু করলো, রং ও পানি। সেই টাকা দিয়ে মর্গান ক্যাসেলের বাগানগুলোকে আবার আগের মতো করে ফেললেন করিনা। এগুলোর মালিকের সঙ্গে যখন তার প্রেম চলছিল তখনকার মতো করে। বোন আর চিনাকে নিয়ে দুর্গে বাস করতে চলে গেলেন তিনি। বেশ কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রমের পর এলো সেই চমৎকার দিনটি, যেদিন রকি বিচের অসংখ্য এতিম আর পঙ্গু ছেলে মেয়েদের দিয়ে জায়গাটা ভরিয়ে ফেললেন। বাচ্চাদের হাসাহাসি আর কলরবে মুখর হয়ে উঠল এতকালের পতিত নির্জন জায়গাটা। এক বিকেলে করিনার দাওয়াত পেয়ে এস্টেটে গেল তিন গোয়েন্দা। রাশেদ পাশা আর লেফটেন্যান্ট ব্রুফেনও রয়েছেন নিমন্ত্রিত অতিথিদের মাঝে। মস্ত গেটটাকে আবার রং করে মেরামত করা হয়েছে। খুলে দেয়া হয়েছে অতিথিদের ঢোকার জন্য। আঁকাবাঁকা পথ ধরে দুপাশের সুন্দর বাগান আর সারি সারি গাছের মাঝখান দিয়ে এগিয়ে গেল গাড়ি। আগের বার যখন এখানে এসেছিল তার সঙ্গে বর্তমান দৃশ্যের কোনোই মিল নেই। অবাক হয়ে দেখছে তিন গোয়েন্দা। বিশ্বাসই করতে পারছে না, এই পরিবর্তনে কি সম্ভব?
এখন আর আমার গা ছমছম করছে না, হেসে বলল মোসা। আমারও আর মনে হচ্ছে না যে একজোড়া জ্বলন্ত চোখ ঝোপের আড়াল থেকে আমার দিকে তাকিয়ে রয়েছে। কিশোরা হাসলো। এখন আমি জানি ওই চোখ জোড়া ছিল গ্রিমিয়ান মোড়ের। ও তো এখন জেলে, রবিন বলল। তা ওর বউ ছেলের কি অবস্থা এখন? মিসেস ইয়ানমোর একটা চাকরি জোগাড় করে নিয়েছে, লেফটেন্যান্ট ব্রুফেন জানালেন। টমকে পাঠানো হয়েছে স্পেশাল স্কুলে। গত সপ্তাহেই এক মহিলার হাত ব্যাগ ছিনতাই করতে গিয়ে ধরা পড়েছে। বাপের পোশাক পরে চুরি করতে বেরিয়েছিল। ওই পোশাক পরেই আমার মুক্তসহ ব্যাগটা কেড়ে নিয়ে গিয়েছিল, কিশোর বলল। আমি এখন বুঝতে পারছি। ও, তাহলে তোমার এই মুক্ত ছিনতাই রহস্যটারও সমাধান হয়ে গেল, মুসা বলল। সংস্কার করা উন্মুক্ত গ্যালারিটার সামনে এসে থামলো গাড়ি। ভাঙা দেয়ালগুলো মেরামত করে ফেলা হয়েছে। ফুলে ফুলে হাসছে যেন এখানকার বাগানগুলো। দুর্গের সামনের সবুজ ঘাসগুলো চকচক করছে, একটা আগাছাও নেই কোথাও। এত অল্প সময়ে কাজটা কি করে করলেন করিনা? অবাক হয়ে দেখছে কিশোর। কয়েকটা কবুতর দানা খুঁটছিল কাছের আঙিনায়। কিশোরে এগোতেই একটা কবুতর ভয় পেয়ে উড়ে গিয়ে বসলো দূরের টাওয়ারের মাথায়। বাকবাকুম বাকবাকুম করে ডাকতে লাগলো। সেদিকে তাকিয়ে হাসলো রবিন। ফিসফিস করে বলল, ঠিকই বলেছিলে তুমি। প্রথমে সে যেদিনকে শুনেছিলাম আমার কাছে রহস্যময় মনে হয়েছিল। দূর থেকে আসা কবুতরের ডাকি ছিল ওটা। টাওয়ারে আটকে থাকার সময় মনের অবস্থা কেমন যেন হয়ে গিয়েছিল আমার। হেসে বলল, ও সময় কবুতরের ডাককে মানুষের কথা শব্দের মতো মনে হচ্ছিল। লনে খেলতে এসেছে অনেক ছেলে মেয়ে, কয়েকজন পঙ্গু, হুইল চেয়ারে বসা। এই বাচ্চাগুলোর কি উপকারই না করছেন করিনা। লেফটেন্যান্ট ব্রুফেন বললেন, নতুন প্রাণ সঞ্চার করেছেন ওদের মাঝে। আর চীনা যে এত ভালো হয়ে গেছে কি বলবো। সারাক্ষণ খালাকে নানা কাজে সহায়তা করে। কি কাজ জানতে চাইল মুসা। অনেক কাজ। বাচ্চাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য ব্যায়ামের ব্যবস্থা করেছেন করিনা। চীনাকে শিখিয়ে দিয়েছেন। এখনো ওদের ডেমনস্ট্রেটর। করিনা অত্যন্ত ভালোবাসেন বঞ্জিকে। বাগান করার পাশাপাশি নাচ শেখানোর দায়িত্ব নিয়েছেন। একদিন বিখ্যাত ড্যান্সার হওয়ার আশা রাখে চীনা। যেখানে গিয়ে শেষ করেছেন করিনা, রবিন বলল, ঠিক সেখান থেকেই শুরু করবে চীনা। ক্যাসেলের মালিক আর তার বোন সাদরে গ্রহণ করলেন অতিথিদের। মিসেস কুপার এখন সুস্থ হয়ে গেছেন। বারান্দায় চা দেওয়া হলো। নাস্তার পর অতিথিদের পোয়েটসনুকে যাবার আমন্ত্রণ জানালেন করিনা। ওখানে গিয়ে দেখা গেল সিন্ডারেলা ফোয়ারার কাছে সারি দিয়ে দাঁড়িয়ে আছে অনেক ছেলে মেয়ে। এই পানি দেহ গঠনে সাহায্য করে, গর্বের সঙ্গে জানালেন করিনা। ওহ, এই ছেলে মেয়েগুলোকে এখানে আনতে পারাই কি যে ভালো লাগে আমার। গ্রিন ফার্মে আবার ফিরে যেতে হলে নিজেকে কোনো মতেই ক্ষমা করতে পারতাম না আমি। ঠিক এরকমই একটা মুহূর্তেরই অপেক্ষা করছিলেন যেন রাশেদ পাশা। পকেট থেকে ছোট্ট একটা বাক্স বের করলেন, বাড়িয়ে দিলেন করিনার দিকে। আপনার জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। ধীরে ধীরে বাক্সের ডালাটা তুললেন করিনা। ভিতরে লাল মখমলার গদিতে শুয়ে আছে মস্ত মুক্ত বাসনা একটা আংটি। এটাই তো মর্গান আমাকে দিতে চেয়েছিল, তাই না? অবাক হয়ে আংটিটার দিকে তাকিয়ে আছেন করিনা। হ্যাঁ। কোথায় পেলেন এটা? আমি তো ভেবেছিলাম উইলিয়াম জোন্স এটা চুরি করে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছে। চাচা এটা খুঁজে বের করেছে, কিশোর জানালো। এই কাজে চাচাকে সাহায্য করেছেন মিস্টার মুরজ্যাক। জোন্সকে জেলে গিয়ে জেরা করেছেন। আংটির গায়ে ক্ষুদে অক্ষরে ইংরেজিতে লেখা রয়েছে, আমার সিন্ডারেলাকে। পানিতে ভেসে গেল করিনার চোখ। হেনরির স্মৃতি নিয়ে আমি এটা পড়ে থাকব, ধরা গলায় ফিসফিস করে বললেন তিনি। কিশোর, তুমি আর তোমার বন্ধুরা আর তোমার চাচা মিলে যে আমাকে এত সুখী করলে, আমি তা বলে বোঝাতে পারবো না। হাসল কিশোর। রহস্যটার এই সফল সমাধানে এখন আন্তরিক খুশি সে নিজেও। এতদিনে আবার নতুন কোনো রহস্যের দিকে মনোযোগী হতে পারবে। মর্গান ক্যাসেলের রাজকীয় উদ্যান পথের দিকে তাকিয়ে ভবিষ্যতের রঙিন কল্পনায় বিভোর হলো। সূর্যাস্তের ছায়া ছড়ানো বারান্দাটা এই মুহূর্তে অসম্ভব সুন্দর লাগছে ওর চোখে। আমাকে ধন্যবাদ না দিয়ে ওই ভাঙা দেয়ালগুলোকে ধন্যবাদ দিন মিস টিমন্স। বারান্দা থেকে চোখ ফিরিয়ে কিশোর বলল, ওগুলোই আপনাকে এখানে নিয়ে আসা সূত্র দিয়েছে আমাকে। আর চিরকাল ওই ভাঙা দেয়াল রয়ে যাবে এক সাংঘাতিক রহস্য আর রোমান্টিকতার প্রতীক হিসেবে।